ছোট ভাই বউকে নিয়ে ঘুরতে চাস, তোর লজ্জা লাগছে না? ফায়েজ: আমার লজ্জার মতো ব্যাপার আছে বলে তো আমার মনে হচ্ছে না। আমার মেয়ে পছন্দ হয়েছে অ্যান্ড আমি তাকে বিয়ে করতে চাই। ছোট ভাই বউ বলছো কেন? নির্বাণের সঙ্গে নিশ্চয় ওর বিয়ে হয়ে যায়নি। ছেলের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে রইলেন রোকসানা। ছোট ছেলের জন্য বউ দেখে এসেছে, বিয়ের দিন তারিখ ফিট হয়ে গেছে, আর এখন বড় ছেলে বিদেশ থেকে এসে মেয়ের ছবি দেখে বলছে এই মেয়েকে সে বিয়ে করবে। রোকসানা মাথার ওপর থেকে হাত সরিয়ে আনে, বড় ছেলের দিকে তাকায়, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেকে রোকসানা চিনে না, কারণ শান্ত মেজাজের ভদ্র ছেলে হলো ফায়েজ। একটা ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবে। সে নিশ্চয় কোনো কারণ ছাড়া এমন উদ্ভট আবদার করছে না ওর মায়ের কাছে। আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই, যা বলেছি তাই করতে হবে তোমাকে আম্মা। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে আম্মা। তাছাড়া বড় ভাইয়ের বিয়ের আগে ছোট ভাই বিয়ে করলে লোকে কি ভাববে? বড় ছেলেকে বিয়ে করাতে চেয়েছিলাম, কিন্তু বড় ছেলে বিয়ে না করে বিদেশ ঘাপটি মেরে বসেছিল। বড়টার আশায় থাকতে গিয়ে ছোটটা যেন বুড়ো না হয়, সেজন্য আমি ছোটটার বিয়ে ঠিক করেছি। কিন্তু হলো সে লাউ আর কদু। ছোট ছেলের জন্য দেখা পাত্রে বড় ভাইয়ের পছন্দ হয়ে গেল। কত বড় ফাটা কপাল আমার! এখন আমি কি করে সবার সামনে গিয়ে বলবো আমার ফায়েজ খেয়াকে বিয়ে করতে চায়? নির্বাকের সঙ্গে খেয়ার বিয়ে হবে না, ফায়েজের সঙ্গে খেয়ার বিয়ে হবে। যেমন করে এইমাত্র বললে ঠিক তেমন করে বলবে। যাও গিয়ে বলো সবাইকে। কথাটি বলে ফায়েজের ঘর ছেড়ে বের হয়ে আসে। এদিকে রোকসানা দীর্ঘ শান্ত ছেড়ে মোবাইল ফোন হাতে নিয়ে কল লাগায় নির্বাণের নাম্বারে। মাথার ওপর কাঠফাটা রোদ, আকাশের সঙ্গে যেন আজ ভূমির মনোমালিন্য চলছে। তাই তো তীব্র রোদের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে ভূমির কাছ থেকে। সতেজ ফুলগুলো নেতিয়ে গেছে, যেই পাখিগুলোর কলরব শোনা যেত প্রায়, তারাই আজ গাছের পাতার আড়ালে নিশ্চুপ হয়ে আছে। বিশাল আম গাছের নিচে বড় একটা দোলনা রয়েছে। সেই দোলনায় দোল খায় বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ সদস্যরা। ফায়েজ হাঁটতে হাঁটতে বাড়ির দক্ষিণ দিকে থাকা আম বাগানের দিকে চলে যায়। বড় আম গাছের নিচে এসে দোলনায় বসে চুপটি করে বহু বছর আগে যেমন বুকে ব্যথা হতো, আজ ঠিক তেমনই ব্যথা অনুভব হচ্ছে ওর বুকে। হারিয়ে যাওয়া অমূল সম্পদ যদি বহু বছর পর ফিরে পাওয়া যায় তখন কেমন অনুভূত হয়। কিন্তু ফায়েজ জানে না সে আদৌ কি হারিয়ে যাওয়া তাকে পাবে কি না। কি যে নামটা? ও হ্যাঁ, মনে পড়েছে, খেয়া। খেয়া কিংবা নির্বাক কেউ যদি রাজি না হয় তখন কি হবে? এখন যেমন সে ছন্নছাড়া ঠিক তেমনই রয়ে যাবে চিরতরের জন্য। আকাশ পানে তাকিয়ে ফায়েজ বিড়বিড় করে বলল, ভালোবাসা না পাওয়ার হাহাকার, শুকিয়ে যাওয়া হৃদয়ে কভু খেওয়া নামের বৃষ্টি ঝরবে না ফায়েজের বুকে। সময় রাত 12টা। ফায়েজ নিজের ঘরে বসে আছে জানালার ধারে, হাতে কারো ছবি। সেই ছবির দিকে তাকিয়ে আছে পলকহীনতা ভাবে। এমন সময় দরজায় নক হয়। ফায়েজ হাতের ছবিটা আজ আড়াল করে না, অন্য সময় হলে ঠিকই আড়াল করে ফেলতো। ফায়েজের ছোট্ট ভাই নির্বাণ দরজা খুলে ঘরে প্রবেশ করে। ফায়েজ তাকায়নি, কিন্তু নির্বাণের উপস্থিতি টের পেয়েছে। ফায়েজে এমন আচরণের সঙ্গে নির্বাণ বেশ পরিচিত, কিন্তু আজ অবাক হচ্ছে, কারণ এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও তার ভাইটা সেই আগের মতোই রয়েছে। এতটুকু বদলায়নি, কিন্তু বলতে এসেছিল তাই না নির্বাণ?
নির্বাণ হাসি থেকে ফায়েজ বুক কুঁচকে ফেলে, কারণ নির্বাণকে এমন কোনো কথা তো সে বলেনি সে হাসতে হবে। ভাই, তোমার সেই ছোটবেলা থেকে অভ্যাস আছে আমার প্রিয় কিংবা পছন্দের জিনিসে হাত বাড়ানো। বড় হবার পর ভেবেছিলাম হয়তো বয়সের সাথে সাথে ঠিক হয়ে গেছে তোমার বদ অভ্যাস, কিন্তু না, কিছুই বদলায়নি। এতগুলো বছর তুমি ভিনদেশে পড়ে রইলে, না বিয়ে করলে, না পরিবারকে দেখতে আসার প্রয়োজন বোধ করলে। কিন্তু গত 15 দিন আগে তোমাকে শুধুমাত্র আমার পছন্দের পাত্রীর একটা ছবি দিতেই তুমি দেশে এসে হাজির। কারণটা তাহলে আমি কি ধরে নেব ভাই? অফিসের কাজে আজ আমি সুনামগঞ্জে ছিলাম, কিন্তু মায়ের কথা শুনে না এসে পারলাম না। তুমি কি চাও আসলে সমাজের কাছে আমাদের রেপুটেশন কমে যাক? ভালোবাসা এসব রেপুটেশনের থিওরি বুঝো না। কখনো ভালোবেসে ভালোবাসা ভাঙ্গাল হলে বলবি রেপুটেশনে গুলি মারি। হৃদয়কে ভালো রাখতে হলে ভালোবাসা দরকার। হৃদয় ভালো থাকলে আমি আছি, আমি থাকলেও না আমার রেপুটেশন কোনো কাজে লাগবে। ভালোবাসা না থাকলে আমার রেপুটেশনের দরকার নেই। ফায়েজের কথা শুনে নির্বাণ অবাক হয়, ভীষণ অবাক হয়ে বলে, মধ্যবিত্ত পরিবারের জন্ম ওর জানে সমাজে চলতে গেলে রেপুটেশনের দিকে কি প্রয়োজন। এই রেপুটেশনের গেরা করলে পরে দুই ভাই দিন নেই রাত নেই কেবল পড়াশোনা আর অক্লান্ত পরিশ্রম করে গেছে, যাতে এই সমাজের বুকে তারা প্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। হয়েছেও তাই। নির্বাণ ব্যাংকে জব করছে, ফায়েজ কানাডায় ছিল এতদিন। এই যে তাদের দুই ভাইয়ের এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবার পেছনের গল্পে কেবলমাত্র ওদের বাবা মায়ের আবদান এবং আল্লাহর অবশেষ মেহেরবানি রয়েছে। এত কিছু তবে কেন করলো তারা? রেপুটেশনের জন্য নয় কি? ভাই, তুমি পাগল হয়ে গেছো। কী সব বলছো তুমি নিজেও জানো না। আমার বিয়ে ফিট হয়ে গেছে খেয়াল সঙ্গে। তাছাড়া খেয়া কি তোমাকে পছন্দ করে নাকি? তুই খেয়াকে পছন্দ করিস? একেবারে শান্ত সুরে প্রশ্নটি করল ফায়েজ। নির্বাণ কেবল না বলল, আর কিছুই বলল না। বিষয়টা কেমন যেন ঘোলাটে লাগছে তার কাছে। নির্বাণ একটা কাহিনী শুনবি? ফায়েজের এবারে বলা কথায় আরও এক দফা অবাক হয় নির্বাণ। অবাকের রেশ কাটে ফায়েজের কথায়। ফায়েজ ওর হাত দুটো ট্রাউজারের পকেটে রেখে বলতে শুরু করলো সেই কাহিনী, যেই কাহিনী আজ একমাত্র শ্রোতা হবে নির্বাণ। বিদেশে যাওয়ার আগে পাসপোর্ট নিয়ে ঝামেলা হলো, তোমার নিশ্চয় মনে আছে। পাসপোর্টের ঝামেলা মিটিয়ে বাইক নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছিলাম। ঠিক সেই সময় রৌদ্রময় আকাশটায় কালো মেঘেরা এলো। শীতল বাতাস, পুরো শহর জুড়ে বইতে থাকলো শীতল বাতাস। এরপর নামলো মুষলধারে বৃষ্টি। প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যাওয়ার ভয়ে বাইক থামিয়ে চায়ের টঙের দোকানের ভেতরে দাঁড়িয়ে রইলাম। আমার জন্মকাল থেকে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সেই দোকান অবধি দাঁড়িয়ে থাকা পর্যন্ত আমি শুধু ফায়েজ ছিলাম। কিন্তু সেই পর মুহূর্ত থেকে আমি হয়ে গেলাম সম্পূর্ণ অন্য একজন, যার কেবল দেহটা ছিল। দেহের মাঝে একখান প্রাণ ছিল, কিন্তু হৃদয়টা ছিল না। কারণ হৃদয়টা সেদিন নিয়ে গেছে কেউ একজন, ফেরত দিতে পারেনি। কিন্তু কি করে ফেরত পাবো? তার নাম সে কি এই শহরের কিছু জানতাম না আমি। কেবল আমি জানতাম নীল ও সাদা মিশেলে 3 পিস পরা এক কন্যাকে। বর্ষার আকাশে ঘন কালো বৃষ্টির মাঝে তার নীল রঙের উপস্থিতি আমার কাছে মনে হয়েছে বিধাতার এক অনন্য
সৃষ্টি। সে ছাড়া হাতে নিয়ে দাঁড়িয়ে কারোর জন্য হয়তো অপেক্ষা করছিল। এরই ফাঁকে আমি তার কয়েকটি ছবি আমার মোবাইলে ক্লিক করে রেখেছিলাম। সে টের পায়নি, কারণ তার থেকে আমার দূরত্ব প্রায় 3 ফুটের। তাছাড়া এত মুষলধারের বৃষ্টির মাঝে কি এত খেয়াল রাখে? কিছু সময় পেরিয়ে যাওয়ার পর একজন মধ্যবয়স্ক পুরুষ আসে বাইক নিয়ে। মেয়েটি সেই বাইকে উঠে চেপে বসতেই রওনা হলো। সে চলে যাচ্ছে কথাটি আমার মস্তিষ্কে পৌঁছানো মাত্রই তবে কি আমি তাকে হারিয়ে ফেললাম? মনে কেবল একটি বাক্যই চলছিল, সেদিন বাড়িতে ফিরে এলাম এক ভগ্ন হৃদয়। ভেতর থেকে গুড়িয়ে যাওয়া শরীর নিয়ে। কেউ দেখতে পেল না আমি ঠিক ভেতরে থেকে কিভাবে ভেঙে পড়েছিলাম। সময় অতিবাহিত হতে লাগলো। আমি ভেবেছিলাম এক দেখায় তাকে হয়তো একটু ভালো লেগেছিল, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে এই আশ্বাস নিজের মনকে দিয়েছিলাম। কিন্তু এত চেষ্টার পরও আমি তাকে ভুলতে পারিনি। আমারই ভাবনার মাঝে ভুল ছিল নির্বাণ। আমি আমার মনকে বুঝিয়েছি তাকে আমি পছন্দ করি, আসলে কিন্তু তা নয়। তাকে আমি এক পলক দেখার পর থেকেই ভালোবেসেছি। তার চলে যাওয়া আমার জীবন কিছুর প্রভাব পড়েনি, শুধু আমার হৃদয়টুকু মাঝে মাঝে উপলব্ধি করিয়ে দেয়, ফায়াজ, তোমার হৃদয় তোমারই নেই। অচেনা কেউ একজনের তোমার সব কিছু লুট করে চলে গেছে, যার ঠিকানা কিছুই তোমার জানা নেই। কিভাবে আদায় করবে তোমার হারিয়ে যাওয়া হৃদয়? এই শহরে কোথায় কোনো অলিতে গলিতে করবে তোমার হৃদয় হারানোর বিজ্ঞপ্তি? জানিস নির্বাণ, ওর যে ছবিটি আমার লুকিয়ে তুলেছিলাম, তার অস্বস্তি বলতে আমার জীবনে সেই মুহূর্ত আর সেই ছবি ছাড়া আর কিছুই নেই। সেই ছবি আর সেই মুহূর্তের স্মৃতিখানি নিয়ে আমি বিদেশ পাড়ি জমালাম। বিদেশের মাটিতে যখন তাকে ভেবে ক্লান্ত হতাম, তখন আমার ভগ্ন হৃদয় কেবল ছবিটির দিকে তাকিয়ে বলতো, কখনো তুমি জানতেও পারবে না কেউ তোমায় ভালোবেসে অপেক্ষার আগুনে জ্বলে পড়ছে। অপেক্ষায় আছি কিছু চমৎকারের আশায়, যেখানে হয়তো থাকবে প্রাপ্তির শ্বাস। তাই আজও অপেক্ষা করছি বসে তোমারই ফিরে আসা নির্বাক। আমি জানতাম না বিধাতা এত চমৎকারভাবে তার খোঁজ আমাকে এভাবে দিবে। তোর হব তোর হব স্ত্রী হিসেবে, যাকে প্রতি মুহূর্তেই ভালোবেসে না পাওয়ার যন্ত্রণায় হৃদয় হাহাকার করত। সেই তাকে খুঁজে পেলাম, কিন্তু এতটুকু অবধি বলে ফায়েজ চুপ হয়ে গেছে। নির্বাণ স্তব্ধ হয়ে আছে। পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাণ কি বলবে? মেয়ে মানুষ হলো হয়তো এমন কাহিনী শুনে কাঁদত, কিন্তু নির্বাক ছেলে। কারো দুঃখ শুনে চোখে পানি আসার মতো নরম মনের মানুষ তো সে নয়, কিন্তু আজ চোখের পানি বের হয়ে আসতে চাইছে তার ভাইয়ের জন্য। দীর্ঘ 7টি বছর ধরে তার ভাই হৃদয় বা শৈবে এমন ব্যথা নিয়ে ঘুরছে, অথচ তারা একটু টের পেল না। ভালোবাসা কি তবে এতটা জোর আছে যে সবার চোখের আড়ালে ভালোবাসাকে আড়ালে করে রাখা যায়? শুধু খেয়াকে আমার করে দে, আমার যাই কিছু আমি সব তোকে দিয়ে দেব, বিনিময়ে কেবল খেয়াকে আমার চাই। শূন্য হৃদয়টা হাহাকার করছে রে নির্বাণ, খেয়াকে দিয়ে দে না ভাই আমাকে। ফায়েজের বলার শেষের কথাটি শুনে নির্বাণ আর সহ্য করতে পারে না, উঠে চলে যেতে যায় ফায়েজের ঘর থেকে। জীবনে এমন একটা মোড়ে এসে ওরা দাঁড়িয়েছে, সেখান থেকে কাউকে না কাউকেই খালি হাতে অবশ্যই ফিরতে হবে। হয়তো নির্বাণ কিংবা ফায়েজ শূন্য হবে। মনে কর, আমার থেকে তোকে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তোর জীবনে চলে এসেছে। তখন
তখন তোর প্রতিক্রিয়া কেমন হবে খেয়া? মানুষ তো ভালোবাসার কাঙ্গাল নির্বাণ। মজা করার একটা লিমিট থাকা দরকার। তুই যে একটা অদ্ভুত মানব, তুই জানিস। কাল বাদে পরশু আমাদের বিয়ে, আর তুই কিনা আমাকে মনে করতে বলছিস। আমার লাইফে তোর থেকে বেশি আমাকে ভালোবাসার মতো মানুষ এসেছে। শোন নির্বাণ, আমি তোকে ভালোবাসি। তোর চেয়ে কেউ যদি আমাকে দ্বিগুণ ভালোবাসে, তবুও আমার তাকে চাই না, কারণ আমার নির্বাণকে চাই। কতগুলো বছর অপেক্ষা করলাম এই তোকে পাওয়ার জন্য, আর তুই কিনা? খেয়ার চোখ দুটো টলমল করছে। নির্বাণ জানে খেয়া তাকে প্রচণ্ড ভালোবাসে। কলেজ লাইফে দুজনের মাঝে বন্ধুত্বের সৃষ্টি। বন্ধু থেকে কবে যে তারা আত্মার আত্মীয় হয়ে গেছে বুঝতেই পারেনি। ভালোবাসি কখনো মুখ ফুটে বলতে হয়নি দুজনের। কীভাবেই যেন দুজনে বুঝতে পারে নিজেদের মনের কোণে থাকা অফুরন্ত ভালোবাসাটুকু। সেই ভালোবাসায় বেশ ধরেই দুজনের সিদ্ধান্ত চিরজীবন একসঙ্গে কাটাবে। বাড়ির প্রত্যেকটি মানুষ জানে নির্বাণ এবং খেয়ার বিয়ে হচ্ছে বাড়ির বড়দের সিদ্ধান্তে। কিন্তু তারা তো জানে না দুজনের কতকাল থেকে চেনা পরিচয় গণ্ডি পেরিয়ে ভালোবাসাময় এক গদ্য রচিত করেছে। বাদ দে, এখন গুরুত্বপূর্ণ একটা কথা শোন খেয়া। খেয়া তখনও টিস্যু দিয়ে চোখের জল মুছতে ব্যস্ত। নির্বাণের কথায় তেমন পাত্তা দিচ্ছে না। খেয়ার অভিমান বুঝতে পারে নির্বাণ। তাই তুই মিষ্টি সুরে বলে, খেয়া, এই খেয়া, শুনবি আমার কথা, নাকি চলে যাব আমি? বলতে পারিস না? কান আছে, শুনতে পারছি আমি। অভিমানী খেয়ার উত্তর শুনে নির্বাণ মুচকে হাসি দিয়ে বলল, অবশ্যই শুনতে তো পারিস। আমি তো তোকে বয়রা বলে আখ্যা দেইনি নির্বাণ। আমি কিন্তু চলে যাব এখন। খেয়াকে রেগে যেতে দেখে নির্বাণ হাসে। নির্বাণের হাসি থেকে খেয়াও হাসে। ভালোবাসার মানুষের সঙ্গে কতক্ষণ অভিমান করে থাকা যায়। এদিকে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসাময় খুনসুটি কেউ দেখছে। চোখের কোণে তার জলের উপস্থিতি, ভালোবাসা না পাওয়ার হাহাকার ওই দুই চোখে। জীবনটা এত বৈচিত্র্যময় আয়োজনে ঘেরা কেন? যেন জীবন থেকে হারিয়ে গিয়েছিল সে, কেন এসে আবার চোখের সামনে ধরা দিল? খেয়া তো তার নয়, খেয়া অন্য কারো। সে অন্য কেউ হচ্ছে তারই আপন ভাই। না, আর থাকা যাবে না, চলে যাবে এই দেশ থেকে। যদি চোখে আড়াল হতে পারে, তবে মনের আড়াল হতে সময় লাগবে না। কারণ এবার খেয়াকে ভুলে যাওয়া শক্তপোক্ত কারণ আছে। কারণ খেয়া যে তার ভাইয়ের অর্ধাঙ্গিনী হতে চলেছে। ফায়েজ বাড়িতে ফিরে যায়, কাপড় চোপড় গুছিয়ে ট্রলি ব্যাগে রাখে, দরকারি কাগজপত্র ড্রয়ারে রাখে, যেন হাত বাড়ালেই সব কিছু খুব সহজেই পেয়ে যায়। এ দেশে থাকার আর কোনো মানে নেই। নির্বাণ আর খেয়া মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছে সে। তাছাড়া দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে। হয়তো মস্তিষ্কের কোনো দুজনের ভবিষ্যতে গড়ে ওঠা সংসারের দৃশ্য তৈরি হয়ে গেছে তাদের। এরই মাঝে বেশ কয়েকবার এসে ফায়েজের ঘরের দরজায় নক করে রোকসানা, কিন্তু ফায়েজ দরজা খুলে না। মাথা ব্যথার অজুহাতে দেখিয়ে রোকসানা হাল ছেড়ে চলে যায়। মিনিট দশেক পরে নির্বাক বাড়িতে ফিরে আসে। সঙ্গে নিয়ে আসে বাড়ির সদস্যদের জন্য নতুন কিছু জামা কাপড়। রোকসানার হাতে সেগুলো বুঝিয়ে দিয়ে ঘরের দিকে যাচ্ছিল নির্বাণ। কিন্তু রোকসানার ডাকে নির্বাণ থমকে দাঁড়ায়, ফিরে যায় ওর মায়ের কাছে। রোকসানা নির্বাণের মুখের দিকে তাকায়, কিছু দেখার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কি দেখার চেষ্টা করে কে জানে। কি দেখো মা? তোকে দেখি নির্বাণ। কথাটা সহজভাবে
ব্যাপারটাকে ডিল করছিস। যদি তোর জায়গায় আমার ফায়েজ হতো তবে এই বিয়েটা করতো না, কারণ ফায়েজ তার ছোট ভাইকে ভালোবাসে। নির্বাণ অবাক হয়ে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। এতটা অচেনা কখনো মনে হয়নি ওর মাকে, যতটা আজ মনে হচ্ছে। এক সপ্তাহের মুখের সঙ্গে আজ ওর মা এতটাই স্বার্থপর হয়ে গিয়েছে যে অন্য সন্তানের সুখের কথা ভাবছে না। নির্বাণ হাসে, সুখের হাসি নয়, কারণ সুখের হাসিতে চোখ হাসে, আর এ হাসি তো কেবল লোকের চোখে দেখে। আমি বিয়েটা করছি বলে ভালো নয়, তাই না মা? তুই অবশ্যই ভালো নির্বাণ, কিন্তু একটিবার আমাকে খেয়ার পরিবারের সঙ্গে কথা বলতে দে না বাপ। বলে তো দেখি, অত্যন্ত মনটাকে বোঝাতে তো পারবো যে তারা রাজি হয়নি। যদি খেয়া রাজি না হয় তখন কি করবে? এমনও তো হতে পারে তোমার কাছ থেকে তার এমন প্রস্তাব শুনে আমার সঙ্গে খেয়ার বিয়েটাই না ভেঙে দেয়। ভেঙে দিলে তো আরও ভালো। তুই কি ভাবছিস খেয়া এই বাড়িতে তোর বউ হয়ে এলে সুখী হবি? কখনো না, বরং মনে মনে অনুতাপের আগুন পড়ে ছাই হবি। ভাইয়ের মলিন মুখখানা দেখতে পারবি নির্বাণ। মা আবেগ দিয়ে বিচার না করে বিবেক দিয়ে বিচার করে দেখো খেয়া, কেন পৃথিবীর কোনো মেয়েই কখনোই এমন প্রস্তাবে রাজি হবে না। তুই বিষয়টাকে জটিল করে তুলেছিস নির্বাণ। ব্যাপারটাকে তোমরা জটিল করে তৈরি করছো। আমি খেয়া কিংবা ভাই কেউই জানতাম না আমাদের জীবন কোনো এক সময় একই সুতোয় গাঁথা থাকবে। যদি সেই সুতোয় গাঁথা থাকতে না চায় তবে সুতো ছিঁড়ে বেরিয়ে আসতে হবে নির্বাণ। কিন্তু আমার ফায়েজ। রোকসানার চোখ এবার জল টলমল করছে। নির্বাণ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত গতিতে কদম বাড়িয়ে চলে যায় নিজের ঘরে। শূন্য ঘরে ঢুকে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর নিজের মাকে উদ্দেশ্য করে বলল, আমার যে কোনো একজনকে বেছে নিতে হবে মা, খেয়া নয়তো ভাইকে। কিন্তু তুমি কি জানো মা, ওরা দুজন আমার জীবনে কি মাইনে রাখে? তুমি কিছু জানো না, তুমি কিছু জানো না। তোমাকে আমি কখনো সামনাসামনি বলতেও পারবো না। খেয়াকে চাইলে ভাইকে হারাতে হবে, আর যদি ভাইয়ের খুশি চায় তবে আমার ভালোবাসার উপন্যাসের শেষে পাতায় কেবল ধোঁকার ব্যাখ্যা রচিত হবে, আর সেই পাতা রচিত হবে খেয়া। আমি চাই না খেয়াকে ধোঁকা দিতে। মেয়েটা আমাকে বিশ্বাস করেছে, আমার হাত ধরে জীবনের বাকি দিনগুলো কাটাতে চায়, আমাকে ভালোবাসে। ওর ভালোবাসা আমি কি করে উপেক্ষা করব মা? নির্বাণ পাগলের ন্যায় প্রলাপ বকছে। সে জীবনে এমন একটা পয়েন্টে এসেছে যে হয়তো হারাতে হবে নয়তো জিততে হবে। কিন্তু নির্বাণ কাকে হারিয়ে জিতবে, যে কিনা তার আপন বড় ভাই? শ্রাবণের 10 তারিখ নির্বাণ এবং খেয়ার বিয়ের দিন আজ। দুজনের কত আকাঙ্ক্ষার দিন আজ। খেয়া আজ বউ সেজেছে নির্বাণের জন্য। মেহেদি দেওয়া 2 হাতে মুঠো ভর্তি চুড়ি, গলায় নেকলেস, কানে দুল, মাথায় টিকলি, নাকে জল জল করছে সুন্দর একখান নাকফুল। নাকফুলটা স্পেশালভাবে খেয়ার জন্য তৈরি করেছে নির্বাণ, তাও বেশ কিছুক্ষণ আগে, যখন ওদের রিলেশনে কেবল 2 বছর পেরিয়েছিল। নির্বাণের কর্মজীবনের প্রথম বোতলের টাকা দিয়ে এই নাকফুলটা গিফট করে খেয়াকে। খেয়ার কাছে নাকফুলটা বেশ স্পেশাল, তাই তো এতগুলো বছর ধরে যত্ন করে রেখেছে নিজের কাছে। বিয়ে উপলক্ষে অন্য নাকফুল দিয়ে নির্বাণের পরিবার, কিন্তু খেয়ার ইচ্ছে নির্বাণের দেওয়া নাকফুল পরার আয়নায় নিজেকে দেখছে খেয়া।
আজ নির্বাণ তাকে দেখলে কেমন রিয়াকশন দিবে। আচ্ছা, আজকের এই দিনটা খেয়ার জীবনের স্বপ্নের মতো এসেছে নাকি? কতগুলো বছর অপেক্ষার পর সে কাঙ্ক্ষিত সময় এসেছে। মনে কত ভয় কাজ করতো, এই বুঝি তাদের সম্পর্কে কেউ জেনে গেল, কিংবা তাদের সম্পর্কে কেউ মানবে না। কিন্তু সবটা ভাবে এগিয়ে যাচ্ছে যেমনটা ওরা দুজনে ভেবেছিল। খেয়া যখন বধূবেশে আয়নার সামনে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, ঠিক তখনই কেউ দরজার সামনে এসে খেয়াকে উদ্দেশ্য করে বলল, নির্বাণ এসেছে। কিন্তু কিন্তু কি নির্বাণ বউ নিয়ে এসেছে? খ্যাত মজা করিস না নিধি, এদিকে আয়, দেখ তো আমার ওড়না সেটিংটা ঠিক আছে তো। খেয়া নিধির কথায় পাত্তা না দিয়ে আয়নায় তাকিয়ে নিজের ওড়না ঠিক করছে। নিধি তখন দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। খেয়া নিধিকে ডাক দেয়, কিন্তু নিধি সাড়া দেয় না, কেবল চোখের ইশারায় বলল, আমার কথা বিশ্বাস কর দোস্ত। এবার খেয়া বুঝতে পারে বিষয়টা মোটেও মজার নয়। কিন্তু নির্বাণ মস্তিষ্কের স্নায়ুকোষের সাথে মনের যুক্তির যুদ্ধ শুরু হয়ে গেছে খেয়ার। ভারী শাড়িটার কুচিয়ে আগলো গোছে ধরে ঘর থেকে বের হয়ে আসে। নিধি যা বলছে তা যেন সত্যি না হয়। মনে মনে প্রার্থনা খেয়ায়, নয়তো খেয়া মরে যাবে। ঘর থেকে বের হতেই হট্টগোল শোনা গেল। খেয়া সেদিকেই এগিয়ে যাচ্ছে। এরই মাঝে যারাই খেয়াকে দেখছে সবাই করুণা পাত্রী হিসাবেই দেখছে ওকে। খেয়া যেন গা পালিয়ে বাঁচতে পারছে না এসব মানুষের দৃষ্টি থেকে। খেয়া হল রুমে আসতেই কেউ একজন বলে উঠল, খেয়া এসেছে। নির্বাণ ঘাড় ফিরিয়ে তাকায়, দুই পলকের জন্য তাকায় বসে, অতটুকুই চাইনি ছিল তার। নির্বাণের পাশে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরিহিত মেয়েটা জানে না নির্বাণ নামক মানুষটার জন্য কি ছিল খেয়া নামক মানুষটা। কিন্তু এতটুকু বুঝতে পারল, নির্বাণের কাছে খেয়া খুবই স্পেশাল একজন মানুষ। খেয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাণের সামনে। নির্বাণ হাসছে, সেই হাসির মানে কেউ বুঝতে না পারলেও নির্বাণের মা ঠিকই বুঝতে পারল ছেলের সেই হাসির মানে। চলমান, যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পর্ব দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। চলবে।